চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসিজি। আজকে ইসিজি সম্পর্কে আমরা এ টু জেড দেখব এক ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ক্লাসটি বাংলায় এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এই জন্য ক্লাসের লেন্থ একটু দীর্ঘ হলেও আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এখানে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত যারা দেখতেছেন তাদের সকলের জন্যই কাজে আসবে। ফার্স্ট ইয়ার যারা ফিজিওলজি অল্প সামান্য কার্ডিওভাস্কুলার সিস্টেম যাদের হয়েছে তারাও এখানে বুঝতে পারবে। এবং হচ্ছে থার্ড ইয়ার যাদের ক্লাস শুরু হয়েছে তাদের তো ওয়ার্ডে প্লেসমেন্ট থাকবে, মেডিসিন ওয়ার্ডে, এবং সেখানে একটা সেগমেন্ট হিসাবে থাকে হচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আপনাদের যারা ওয়ার্ডে প্লেসমেন্ট থাকে, তো তাদের ক্ষেত্রে ইসিজি একটা ভাইটাল বিষয়। আমরা সিসিইউ বা অথবা কার্ডিওলজি ডিপার্টমেন্টে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে ইসিজি একটা ভাইটাল বিষয়। এজন্য ইসিজিটা যদি আমরা বুঝতে পারি তা বাস্তব জীবনে কাজে লাগে। আমরা যখন ফ্যামিলিতে যাই বা পরিবারের লোকজনদের কারো ইসিজি করে, তো সেখানে আমরা অন্তত ইসিজিটা নিয়ে রিড করতে না পারলে নিজের কাছে একটু খারাপ লাগে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইসিজি সম্পর্কে একটা বাস্তব ধারণা আসবে এবং আশা করা যায় আপনি ইসিজি একটা পেপার যদি আপনার সামনে দেওয়া হয় তাহলে আপনি অন্তত কিছু না কিছু বলতে পারবেন এবং মোটামুটি ডায়াগনোসিস করতে পারবেন। আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে ইসিজির যে লিডগুলো আছে সে সম্পর্কে, এবং এটা আমাদের শরীরে কোথায় কোথায় বসায় সেই সম্পর্কে কথা বলবো। একটা নর্মাল ইসিজি দেখব এবং ইসিজি দেখে সেখান থেকে হার্ট রেট নির্ণয় করব, রিদম নির্ণয় করব, পি ওয়েভ সম্পর্কে আমরা বিস্তারিত পড়াশোনা করব। নর্মাল পি ওয়েভ, অ্যাবনর্মাল পি ওয়েভ যেগুলো আছে সে সম্পর্কে আমরা দেখব। পিআর ইন্টারভাল নর্মাল কীরকম হয় এবং অ্যাবনর্মাল কী কী হতে পারে এবং কোন কোন ডিজিজে কীরকম থাকবে আমরা ইসিজি পেপার সহ শিখব। কিউ ওয়েভ সম্পর্কে শিখব, কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট এবং টি এবং ইউ ওয়েভ সম্পর্কে আমরা বিস্তারিত পড়াশোনা করব। আজকের ইসিজির একটা ইন্টারেস্টিং বিষয় হলো, সেটা হলো যে আমরা এত বেশি পরিমাণ ইসিজি পেপার দেখব যে এটা খুবই দরকারি। কারণ আমরা আসলে বইয়ের জ্ঞান আমরা অনেক আহরণ করি, কিন্তু বাস্তবসম্মত আমরা জ্ঞান না থাকার কারণে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক পিছিয়ে আছি। তো সেক্ষেত্রে আমরা বইয়ের জ্ঞানের পাশাপাশি আমরা একদম ইসিজি পেপার দেখব এবং সেখান থেকে আমরা বিস্তারিত পড়াশোনা করব। তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকের এই ক্লাস। আমাদের প্রথম যে টপিকটা সেটা হলো লিস্ট অ্যান্ড ডিসপোজিশন। তার আগে একটু বলে নিই, আমাদের এবিসি মেডিকেল স্কুল বিডি যে চ্যানেলটা আছে সেটা যদি এখনও সাবস্ক্রাইব আপনি না করে থাকেন করে রাখেন, এবং এই সম্পর্কে বন্ধুবান্ধবদের একটু জানান। আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন, সাপোর্ট দিন, এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার জন্য। তো প্রথম যে টপিকটা ছিল সেটা হলো লিস্ট অ্যান্ড ডিসপোজিশন। আমাদের ইসিজির জন্য যারা করছেন তারা হয়তো জানেন, বা যারা দেখছেন, যারা দেখেন নাই বা ইসিজি করেন নাই তারাও একটু জেনে রাখেন। আমাদের ইসিজির জন্য টোটাল 12টি লিড থাকে বা তার থাকে। তো সেখানে দুই ধরনের লিড থাকে, একটা হলো আপনার চেস্ট লিড, আর এটাকে বলা হয় লিম্প লিড বলা হয়। একটা হচ্ছে চেস্ট, যেটা বুকে বসানো হয়, আর একটা হলো লিম্প, অর্থাৎ আমাদের হাতে এবং পায়ে যেগুলো বসানো হয়। তো চেস্ট লিড থাকে হচ্ছে 6টা এবং লিম্বের জন্য থাকে হচ্ছে 6টা। তার মধ্যে হচ্ছে আপনার লিম্বে যেগুলো আছে সেগুলো আমার দুই রকমের আছে, সেটা হলো ইউনিপুলার আছে, বাইপুলার আছে। আসলে আজকে এগুলো পড়ানোর বিষয় না, তারপরে একটু একটু বলে নিই। আরেকটা হচ্ছে বাইপুলার আছে, ইউনিপুলার আর হচ্ছে বাইপুলার। তো আমরা এগুলো কোথায় বসাই? আর 6 যেটা আছে চেস্ট যে লিড যেটা আছে সেটা 6টাই আছে, এটা কোনো বাগ নেই। তো আমাদের যে লিডগুলো আছে, যেগুলো লিড, সেটা হলো আপনার এই যে হাতের রিস্ট জয়েন্টের এখানে বসানো হয় এবং পায়ের যেটা অ্যাঙ্কেল জয়েন্ট তার কাছাকাছি বসানো হয়। এটাই আমার দেখানোর এখানে উদ্দেশ্য ছিল। এবং যেটা হচ্ছে আপনার কি বলে চেস্ট লিড যেগুলো, সেগুলো আমাদের টোটাল 6টা থাকে। এগুলো আমরা B1, B2, B3, B4, 5 এবং 6 দ্বারা প্রকাশ করি। এবং এটা কোথায় কোথায় বসানো হয়? যেটা 1 নম্বর লিড সেটা হলো 4th ইন্টারকোস্টাল স্পেস এবং রাইট স্টার্নাল অ্যাঙ্গেলে স্টার্নাল ইজে বসানো হয়। এবং যেটা হলো 2 সেটা হলো 4th ইন্টারকোস্টাল স্পেস। আসলে এটা তেমন আসলে আমাদের মুখস্থের কিছু না। এটা যদি আমি একটা নর্মাল পজিশনটা দেখাই, যে এখানে আমাদের প্রথম যে লিডটা বা তারটা বসানো হয়, আপনারা হয়তো দেখছেন একটা অ্যান্টি সাকশনের মতো একটা গোল টিউব এখানে বুকের উপর লাগানো হয়। সেটা হলো প্রথম যে লিডটা লাগানো হয় সেটা হলো 4th ইন্টারকোস্টাল স্পেস এবং রাইট স্টার্নাল যে মার্জিনটা আছে, অর্থাৎ 1, 2, 3, 4, এটা হলো 4th ইন্টারকোস্টাল স্পেস। এবং এই স্টার্নামের যে
বর্ডারটা আছে সেই বর্ডার বরাবর প্রথমটা এখানে বসানো হয়, এবং সেকেন্ড যেটা সেটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে বসানো হয়, সেটা হলো লেফটের দিকে এবং হচ্ছে আপনার স্টার্নাল যে বর্ডারটা আছে ঠিক বর্ডারটা ঘেঁষে লাগানো হয়। এবং যেটা 3 নাম্বার লিড সেটা হলো 2 এবং 4-এর মাঝখানে বসানো হয়, 2 এবং 4-এর মাঝখানে। এবং তাহলে আমার 2 আমার জানা আছে সেটা হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে এবং হচ্ছে আপনার স্টার্নাল যে মার্জিনটা আছে সেই বরাবর লাগানো হয়। আর 4 নাম্বারটা লাগানো হয় মিড ক্লেভিকুলার লাইন যেটা আছে সেটা মিড ক্লেভিকুলার লাইন বরাবর আমাদের 4 নাম্বার লাগানো হয়, এবং সেটা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। এবং 4 এবং 2-এর মাঝখানে দেওয়া হয় হচ্ছে 3 নাম্বার, এটা আপনার অনুমান করে বসাতে হয় এবং মাঝ বরাবর দিতে হয়। আর 5 নাম্বারটা বসানো হয় সেটা হলো 5 নাম্বারটা যেটা সেটা হলো আপনার 4 এবং 6-এর মাঝখানে বসানো হয়, এবং সবগুলোই হচ্ছে 4 5 6 4 তিনটাই হচ্ছে আপনার ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বরাবর বসানো হয়। আর 5 নাম্বার যেটা আছে সেটা হলো মিড এক্সিলারি লাইন যেটা আছে সেখানে 6 নাম্বার, আর মিড ক্লেভিকুলার লাইন বরাবর 4 নাম্বার, ঠিক তার মাঝ বরাবর বসানো হয় যেটা সেটা হলো 5 নাম্বার। এটা সাধারণত অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর আমাদের পড়ে যায়। আর 4 5 6 তিনটাই হচ্ছে আপনার ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বরাবর। এখানে হচ্ছে আমাদের লিড বসানোর নিয়ম, এটা আমরা যারা কার্ডিওভাস্কুলার সিস্টেম যারা ওয়ার্ড করি, ওয়ার্ডে প্লেসমেন্ট করে, সেখানে প্রথম দিন স্যার ইন্ট্রোডাকশনে এগুলো কথাগুলো বলে থাকেন এবং সেখানে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন, সেখানে আপনি উত্তর দিতে পারলে ভালো। এবং স্যার এই সম্পর্কে একটা বিস্তারিত ক্লাসে এই সম্পর্কেই কথাবার্তা বলে, এবং এই সম্পর্কে আপনার জানা থাকলে ক্লাসে আপনার প্লেসটা একটু ভালো থাকবে। তো এ হলো আমাদের লিডগুলো বসানোর নর্মাল পজিশন। আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এবং হচ্ছে রাইট সাইডে স্টার্নাল মার্জিন বরাবর, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এবং হচ্ছে লেফট সাইডে, এবং সেটা হচ্ছে কি স্টার্নাল মার্জিন বরাবর। এবং 3 নাম্বার যেটা সেটা হলো 2 এবং 4-এর মাঝ বরাবর। 4 নাম্বারটা হচ্ছে মিড ক্লেভিকুলার লাইন বরাবর এবং হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। 2 এবং 4-এর মাঝখানে হচ্ছে 3 নাম্বার, আর 5 নাম্বারটা হচ্ছে 4 এবং 6-এর মাঝখানে, এবং 6 নাম্বারটা হচ্ছে মিড এক্সিলারি লাইন বরাবর, এবং সেটা হচ্ছে আপনার মিড এক্সিলারি লাইন বরাবর ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, সেটা হলো 6 নাম্বার। আর 4 এবং 6-এর মাঝ বরাবর হচ্ছে 5 নাম্বার। এই হলো আমাদের মোট লিডগুলো বসানোর নিয়ম। এখন আমরা একটা নর্মাল যদি ইসিজি দেখি, আপনারা হয়তো এরকম একটা ইসিজি সবসময় দেখে আসতেছেন। তো এই একটা সম্পূর্ণ এখানে একটা রেট দেওয়া আছে, এখানে সম্পূর্ণ একটা বিট দেওয়া আছে। তো এটা আমাদের ইসিজিতে কিছু কিছু ওয়েব থাকে, সেটা হলো পি ওয়েব, কিউ ওয়েব এবং হচ্ছে আর ওয়েব, এস টি ইউ। এ সম্পর্কে আপনারা বিস্তারিত হয়তো বা জানেন। তো আমরা আসলে কীরকম থাকে আমাদের এই যে আমাদের শুরু হয়ে গেল ইসিজি পেপার এখান থেকে। এটা হলো আমাদের একটা নর্মাল ইসিজি পেপার, আপনারা যারা হাসপাতাল ইসিজি করছেন এরকম একটা পেপার দেওয়া থাকে। তো সেখানে আমাদের এই যে এখানে যে লিডগুলো ছিল সেই লিডগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। আমরা এই যে দেখতেছিলাম যে B1 B2 B3 B4 B5 এবং B6 যে লিডগুলো আছে তার ইলেকট্রিসিটি বা তার এখানে যে ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা ছিল, তো সেখানে এগুলো প্রকাশ পাইছে। এবং যেগুলো আমাদের লিম্ফ লিডগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের 1 2 এবং 3 এটাকে বলা হয়, এবং হচ্ছে এবিআর এবিএল এবিএফ এই 6টা হচ্ছে আমাদের লিম্ফ লিড সম্পর্কে কথাবার্তা। আর এখানে 2 নম্বর লিড যেটা দেওয়া আছে সেটা এখানে বিস্তারিত আলাদাভাবে দেওয়া। এখানে 2 নম্বর লিডটা শুধুমাত্র এতটুকু দেওয়া ছিল, আর এখানে 2 নম্বর লিডটা একটু বিস্তারিত একটু বড় করে দেওয়া থাকে। তো এরকম একটা ইসিজি পেপার থাকে আমাদের। এই ইসিজি পেপার থেকে কীভাবে রিড করতে হয় সে সম্পর্কে আমরা সামনে কথাবার্তা বলবো। তাহলে আমি প্রথমেই যে জিনিসটা দেখব, একটা ইসিজি পেপার আমার সামনে আসছে, তো আমার প্রথমেই যে জিনিসটা করতে হয় সেটা হলো হার্ট রেট কাউন্ট করা। যে একটা ইসিজি পেপার দেখে আমি একটা পেশেন্টের হার্ট রেট বলে দিতে পারবো যে তার হার্ট রেট কত আছে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের ইসিজি পেপারে যে 2 নাম্বার লিড যেটা আছিল, 2 নাম্বার, এই যে আমরা নিচের দিকে একটু যদি খেয়াল করি নিচের দিকে, তো সেটা হলো 2 নাম্বার লিডটা একটু আলাদা দেওয়া থাকে ইসিজি পেপারে। এই যে 2 নাম্বার লিডটাই এখানে নিচে আলাদা করে বড় করে দেওয়া থাকে, আমরা সেখানে খেয়াল করব। তো এই যে এখানে 2 নাম্বার লিডটা আমি নিয়েছি, শুধুমাত্র 2 নাম্বার লিডটা নিয়েছে, এবং সেখান থেকে আমরা সাধারণত হার্ট রেটটা কাউন্ট করে থাকি। তার আগে একটা বিষয় জানা থাকা লাগবে, সেটা হলো ইসিজি পেপারে 2 ধরনের স্কোয়ার থাকে আমাদের জানা আছে। যে এই স্কোয়ারগুলো হচ্ছে আপনার এই যে একটা হচ্ছে একটা বড় স্কোয়ার থাকে, এবং সেখানে আবার টোটাল 5টা 25টা এরকমভাবে স্কোয়ার থাকে। অর্থাৎ আমি যদি একটু জুম করে দেখাই,
এই ইসিজি পেপারগুলোতে এরকম একটা বড় স্কোয়ার থাকে, এরকম একটা বড় স্কোয়ার থাকে এবং তার তার মাঝে আরও এরকম একটা ছোটো 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 স্কোয়ার থাকে। এগুলো আমরা হয়তো সকলেই দেখছি। তো আমাদের যে এই ইলেকট্রিসিটি বা এখানে যে ডিপোলারাইজেশনটা হয় বা এখানে যে আমাদের ইসিজিটা কাউন্ট হয়, রিড হয়, সেখানে আমাদের বড় একটা বড় স্কোয়ার বা লার্জ স্কোয়ার যাওয়ার জন্য টোটাল সময় লাগে হচ্ছে 0.2 সেকেন্ড এবং একটা স্মল স্কোয়ার যাওয়ার জন্য সময় লাগে 0.04 সেকেন্ড। আমাদের আসলে মোট কথা হচ্ছে এখানে প্রত্যেকটা স্মল স্কোয়ার যাওয়ার জন্য সময় লাগে টোটাল 0.04 সেকেন্ড এবং আমরা জানি একটা লার্জ স্কোয়ারে থাকে হচ্ছে একটা লার্জ স্কোয়ারে স্মল স্কোয়ার থাকে হচ্ছে 5টা। এর সাথে যদি আমরা 5 গুণ দিই 0.4 এর সাথে 0.04 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হয় হচ্ছে 0.2 সেকেন্ড। 0.2 সেকেন্ড অর্থাৎ আমরা একটা লার্জ স্কোয়ার যাওয়ার জন্য সময় লাগে টোটাল হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে আমাদের হচ্ছে 0.2 সেকেন্ড। তা এখান থেকে আমি হার্ট রেট কাউন্ট করতে চাই, সেটা আমরা কিভাবে করব। আমরা জানি হার্ট রেট সমান সমান হচ্ছে প্রতি মিনিটে যতগুলো বিট দেয়, যতগুলো পূর্ণ বিট দেয় প্রতি মিনিটে, সেগুলো হচ্ছে একটা হার্ট রেট। তো সেই সম্পর্কে আমাদের 60 সেকেন্ডে কতগুলো বিট দেয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখানে আমাদের একটা পূর্ণ বিটের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পূর্ণ বিট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো একটা পূর্ণ বিট আমাদের সম্পর্কে আমরা ভালো জানি। তো পুরা 1 মিনিটে কতগুলো বিট দেয় সেটা আমাদের জানতে হবে। এখানে আমি একটা জিনিস লিখে রাখছি, সেটা হলো 0.2 সেকেন্ডে যায় একটা বড় গড় বা একটা লার্জ স্কোয়ার যায় এবং সেখানে 60 সেকেন্ডে যায় হচ্ছে টোটাল 300টি লার্জ স্কোয়ার যায়। অর্থাৎ টোটাল 300টি লার্জ স্কোয়ারের মধ্যে কতগুলো বিট দেয় এটা যদি আমি কাউন্ট করতে পারি তাহলে আমাদের হার্ট রেট কাউন্ট করা হয়ে গেল। অর্থাৎ হার্ট রেট সমান সমান আমরা জানি যে প্রতি মিনিটে কতগুলো বিট দেয় সেটা। আর এখানে আমাদের প্রতি মিনিটে আমাদের এখানে এই পুরা লার্জ স্কোয়ার যাচ্ছে সেটা হলো 300। অর্থাৎ 300টি লার্জ স্কোয়ারে কতগুলো আমাদের এই পূর্ণ বিট দিতেছে সেটা হলো আমাদের হার্ট রেট। তো এটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা আমরা কিভাবে বের করি সেই সম্পর্কে যদি আমরা এখান থেকে দেখি, এখানে একটা ইসিজি পেপার দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখব। তো এখানে তো 300টা লার্জ স্কোয়ার দেওয়া নেই, 300টা লার্জ স্কোয়ার এখানে কিন্তু দেওয়া নেই। এখানে টোটাল কিন্তু 50টার উপরে সাধারণত থাকে না। তো এখানে এই যে এরকম 1 2 3 4 5 6, তো এটা যদি 300 পর্যন্ত কাউন্ট করা যেত, এখান থেকে এখানে 300টা হইতো। তো 300টা হইলে এখানে টোটাল বিট কয়টা হয়, এখানে যদি 1 2 3 4 এরকম যদি কাউন্ট করতে পারতাম তাহলে হার্ট রেট কাউন্ট কিন্তু শেষ হইতো। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো সাধারণত যে শুধুমাত্র একটা বিট দেওয়ার জন্য কতটুকু লার্জ স্কোয়ার নেই, তো সেখানে আমরা 300টা ভাগ করে নিই। এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে দেখেন এটা মাঝ বরাবর লার্জ স্কোয়ার বরাবর নেই, অর্থাৎ শুরুটা সুন্দর না। এখানে আমরা এইটা যদি নেই, এখান থেকে কাউন্ট করি, তো এখানে একটা লার্জ স্কোয়ারের শুরু, এখানে একটা লার্জ স্কোয়ারের শুরু। তো এখান থেকে টোটাল লার্জ স্কোয়ার হচ্ছে মাঝ বরাবর টোটাল লার্জ স্কোয়ার হচ্ছে যে একটা 2টা 3টা 4টা, অর্থাৎ একটা পূর্ণ বিটের মধ্যে লার্জ স্কোয়ার হচ্ছে 4টা। তাহলে হচ্ছে আপনার 300টার মধ্যে কতগুলো থাকবে, 300টার মধ্যে যতগুলো বিট থাকবে ততগুলোই আমাদের সাধারণত হার্ট রেট। তো সেক্ষেত্রে আমরা যদি এই টোটাল 300কে যদি 4 দ্বারা ভাগ করি, 300কে যদি 4 দ্বারা ভাগ করি টোটাল আসে কত 75। হ্যাঁ 75। তাহলে আমাদের হার্ট বিট হচ্ছে সাধারণত 75 বিটস পার মিনিট। তো এটা হলো আমাদের হার্ট রেট বের করা। অর্থাৎ আপনারা যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে সহজ নিয়ম হলো আমাদের এখানে যে আর ওয়েবটা আছে, সেখানে এই যে এই আর ওয়েবটা দেখতে পাচ্ছেন, সেই আর ওয়েবটা একটা গুছানো সুন্দর লার্জ স্কোয়ার থেকে শুরু, সেখান থেকে নেবেন, এখান থেকে এই পর্যন্ত নিলেন এবং এর মাঝ বরাবর হচ্ছে টোটাল লার্জ স্কোয়ার হচ্ছে 4টি। যদি 4টি হয় তো সেক্ষেত্রে আপনার এই 300কে 4 দ্বারা ভাগ করবেন, যত হয় এতই। যদি 5টা হইতো তো 5 দ্বারা ভাগ করতেন, যদি 6টা হইতো 6 দ্বারা ভাগ করতেন। এখন কথা হলো যদি এরকম গুছানো না থাকে, যেমন আমি এই যে এখানে দেখতে পাচ্ছি, তো সেখানে তো আসলে এত সুন্দর গুছানো নেই। তো সেই ক্ষেত্রে কি করে, সেই ক্ষেত্রে হলো সেখানে হচ্ছে আপনার স্মল স্কোয়ারগুলো আমরা দেখব এবং সেখানে স্মল স্কোয়ার কতগুলো পাস করে এখান থেকে এই পর্যন্ত তাকে আমরা 1500 দ্বারা ভাগ দিব।
1500-কে স্মল স্কোয়ার যতগুলো হয় সেগুলো দ্বারা ভাগ দেবো, আমরা যা পাবো তাই হলো আমাদের হার্ট রেট। এখন আমাদের এটা তো খুবই সহজ, কিন্তু আমাদের এই যে একটা ইসিজি পেপার দেখতে পাচ্ছি সেটা হলো আপনাদের এই টোটাল এখানে দেখেন একটু এলোমেলো দেওয়া আছে, অর্থাৎ দুইটা আর ওয়েবের মাঝখানে এই যে দুইটা এটা যে দূরত্ব, এক একটা দূরত্ব এক এক রকম। যদি এরকম এলোমেলো হয় তো সেই ক্ষেত্রে আমাদের কি করা, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করা, দেখেন এখানে এক একটা দূরত্ব এক এক রকম যদি হয়, অর্থাৎ অ্যাবনর্মাল যদি হার্ট রেট হয়, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে কাউন্ট করা যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমাদের টোটাল আরওয়েবগুলো এখানে কাউন্ট করতে হবে। টোটাল আরওয়েব এখানে আছে হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো 19টা আছে হচ্ছে এখানে আমাদের আরওএফ, এবং এখানে ইসিজি পেপারে আমার টোটাল লার্জ স্কোয়ার থাকে হচ্ছে আপনার 50টা। তাহলে হচ্ছে 50টায় যদি 19টা থাকে তা 300টায় কয়টা থাকে, এই যে খুবই সহজ। 50টায় যদি আমার থাকে হচ্ছে 19টা, এবং এখান থেকে হচ্ছে আপনার 300টায় কয়টা থাকবে, 300টায় কয়টা থাকবে সেটাই হলো আমাদের সাধারণত হার্ট রেট। তো এখানে আমাদের 50, এখানে হলো আমাদের 300 ইন্টু 19। তাহলে এখানে 50টায় যদি 19টা থাকে 300টায় কতগুলো থাকবে, তো এখানে হচ্ছে আপনার 6 6 19-এ যত হয় এতই সমান সমান হচ্ছে আপনার 6 19, তাহলে হচ্ছে 5 100 114 20/মিনিট, 20/মিনিট। এটা হলো আমাদের হার্ট রেট। অর্থাৎ যতগুলো রেট থাকবে, যতগুলো এই লম্বা যতগুলো আর ওয়েভ আমরা কাউন্ট করব, যতগুলো বিট থাকবে তাকে হচ্ছে আমরা এই 50, এটা হলো 50-এর মধ্যে, তাহলে 300-এর মধ্যে যতগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের হার্ট রেট। তো এটা হলো একটা পদ্ধতি। আরও অনেকেই অনেক সহজ কথা বলে থাকে, আর অনেক কথাই বলে থাকে। তো আসলে এটা যদি করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং এটা ঐকিক নিয়মের মতো খুবই সহজ, একটা সিম্পল একটা বিষয়। এখানে টোটাল এই নিচের যেগুলো, এবং ভুল হওয়ার আশঙ্কা খুবই কম। যে বিটগুলো আছে, যেগুলো আমাদের যেগুলো কাউন্ট করবো আর ওয়েবগুলো কাউন্ট করতে থাকবো, এবং টোটাল এখানে লার্জ স্কোয়ার আছে আমাদের 50টা, তাহলে 300টার মধ্যে কয়টা থাকে সেটা হলো আমাদের হার্ট রেট। আশা করি আপনারা হার্ট রেট নির্ণয় করতে পারবেন। এখন আমাদের এই হার্ট রেট আরেকটা জিনিস যেটা, সেটা হলো আমাদের দেখেই বলে দিতে হয় সেখানে টেকিকার্ডিয়া আছে নাকি ব্রাডিকার্ডিয়া আছে নাকি নর্মাল। তো সেক্ষেত্রে আমাদের সহজ টেকনিক হলো যেটা, সেটা হলো যদি আমাদের এরকম একটা ইসিজিতে এই যদি দুইটা আর ওয়েবের মাঝখানে তিনটা লার্জ স্কোয়ারের থেকে কম থাকে জায়গা, অর্থাৎ এখান থেকে এখানে এ পর্যন্ত দূরত্ব যদি তিনটা লার্জ স্কোয়ারের থেকে কম থাকে, তাহলে আমাদের বুঝতে হবে সেখানে টেকিকার্ডিয়া আছে। এবং সেখানে যদি তিনটার মাঝ বরাবর থেকেও যদি 5টার থেকে যদি বেশি থাকে, তাহলে সেখানে আমাদের বুঝতে হবে ব্রাডিকার্ডিয়া আছে। অর্থাৎ আমি ইসিজি পেপারটা নিয়ে যদি দেখি যে দুইটা ওয়েবের মাঝ বরাবর টোটাল তিনটা আর ওয়েব থেকে তিনটা লার্জ স্কোয়ার থেকেও জায়গা কম আছে, তো সেক্ষেত্রে আমরা বলবো এটা টেকিকার্ডিয়া। এবং যদি 5টার বেশি লার্জ স্কোয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা ব্রাডিকার্ডিয়া। অর্থাৎ আমাদের নর্মাল যে হার্ট রেট সেটা আমরা জানি হচ্ছে 60 থেকে 100 20/মিনিট। তো এর থেকে যদি আমাদের কোনো কম বিষয়, এগুলো তো আমরা বের করতে পারি, বের করে দেখব। যদি দেখি 60-এর কম আসছে তাহলে আমরা বলবো এটা ব্রাডিকার্ডিয়া, আর যদি দেখি 100-র বেশি আসছে তো সেক্ষেত্রে আমরা বলবো সেটা টেকিকার্ডিয়া। তো যদি 60-এর যদি কম আসে তাহলে আসলে কি হইতে পারে, 60-এর যদি কম বা 20/মিনিটের যদি কম হয়, তাহলে আমরা কি রোগ আসলে সাধারণত সাজেস্ট করি বা কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সেটাকে বলি সাইনাস ব্রাডিকার্ডিয়া, 6 সাইনাস সিনড্রোমও বলা হয়। 2nd ডিগ্রি অ্যান্ড 3rd ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক বা এবি ব্লক সম্পর্কে আপনারা হয়তো আগেই নাম শুনে আছেন। তো সেক্ষেত্রে আমরা সাধারণত এই ব্রাডিকার্ডিয়া পাই। এসকেপ রিদমও পাই। এবি জাংশনাল এসকেপ রিদম হইতে পারে, অথবা ভেন্ট্রিকুলার এসকেপ রিদম হইতে পারে, সিস্টলও হইতে পারে। আর যদি 100-র বেশি পাই, অর্থাৎ টেকিকার্ডিয়া যদি পাই, তো সেক্ষেত্রে আমরা আসলে সাধারণত এই রোগগুলো পেয়ে থাকি। সেটা হলো সাইনাস টেকিকার্ডিয়া, এট্রিয়াল টেকিকার্ডিয়া, এট্রিয়াল ফ্লাটার, আর একটা হলো ফিব্রিলেশন, এর হচ্ছে এবি অ্যান্টিটেকিকার্ডিয়া। এ সম্পর্কে আমরা বিস্তারিত সামনে দেখব, এবং প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে আমরা কথাবার্তা বলবো। অর্থাৎ টেকিকার্ডিয়া পেলে আমরা এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো এ হলো আমাদের হার্ট রেট কাউন্ট করা, এবং হচ্ছে যেটা দ্বিতীয় আমাদের 3rd টপিক যেটা, সেটা হলো রিদম কাউন্ট করা। এখানে আমাদের বেশ কিছু রিদম আছে। সেটা হলো প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে, রেগুলার রিদম সম্পর্কে আমাদের জানতে হবে। রেগুলার কি রিদম আছে, সেটা হলো সাইনাস রিদম, সাইনাস ব্রাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, এট্রিয়াল ফ্লোটার, এট্রিয়াল টেকিকার্ডিয়া, রিএনটি টেকিকার্ডিয়া। অর্থাৎ এগুলো আমাদের রেগুলার নিয়মিত এগুলো পাওয়া যাচ্ছে। এবং ইরেগুলার যেগুলো রিদম আছে সেটা হলো সাইনাস এরিথমিয়া,
এখানে বিভিন্ন ধরনের রেট আছে এবং এটা রেসপিরেশনের সাথে আমাদের কম বেশি হয়। একটোপিক বিট আছে এবং এট্রিয়াল ফিব্রিলেশন আছে, এট্রিয়াল ফ্লাটার আছে, সাইনাস অ্যারেস্ট আছে, ব্লক আছে, মুভিস টাইপ 1 এন্ড টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক সম্পর্কে আমরা দেখব। তাহলে এখানে সাইনাস রিদম যেটা আছে এটা হলো আমাদের একটা নর্মাল রিদম, আমরা আগেই দেখছি এটা লিড 2তে আমরা সবসময় খেয়াল করব এবং সেখানে এরকম যদি একটা ইসিজি পেপার দেখি সেখানে আমাদের এটা হলো নর্মাল একটা রিদম। তো আমরা যদি একটু সাইনাস এরিথমিয়া যেটা আছে সেটা দুই রকমের হইতে পারে, একটা হলো সাইনাস ব্রাডিকার্ডিয়া হইতে পারে, সাইনাস টেকিকার্ডিয়া হইতে পারে। আমরা এই যে ইসিজির মধ্যে যদি আমরা লিড 2তে যদি এরকম একটা পেপার দেখি তাহলে এটা আমরা কি বুঝবো? প্রথম কথা হলো এটা আমি চোখেই দেখে বুঝতে পারি, এই যে একটা ওয়েভ এবং ওয়েভের মাঝ বরাবর টোটাল টোটাল লার্জ স্কোয়ার আছে কয়টা একটু কাউন্ট করি, 1 2 3 4 5, অর্থাৎ 5-এরও বেশি, টোটাল 6 বা 6-এরও বেশি এখানে দেওয়া আছে। আমরা আগেই জেনে রাখছি সেটা হলো যদি আমরা লিড 2তে এরকম কি বলে দুইটা বিটের মাঝ বরাবর বা আর ওয়েভের মাঝ বরাবর যদি 5-এর বেশি লার্জ স্কোয়ার পাই সেক্ষেত্রে আমরা বলি এটা ব্র্যাডিকার্ডিয়া। তো এটাকে আমরা বলবো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এখানে আমাদের যদি হার্ট রেট কাউন্ট করি তাহলে আমরা দেখবো এখানে 46 বিট পার মিনিট পাচ্ছে, আপনারা শিখে রাখছেন, তো এখানে দেখেন আসলে মিলাতে পারেন কিনা। এবং এটা সাধারণত কিছু কিছু ক্ষেত্রে নর্মাল, সেটা হলো অ্যাথলেটসরা যারা ঘুমায় তাদের ক্ষেত্রে এরকম ইসিজিটা এটা হলো নর্মাল, এটা বয়ের কিছু নাই। আর কিছু আছে অ্যাবনর্মাল, যদি আমরা ব্র্যাডিকার্ডিয়া যদি পাই তাহলে আমরা এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো সে কী হাইপোথাইরয়েডিজম, হাইপোথার্মিয়া, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস থাকতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস, ইউরেমিয়া, এগুলো থাকতে পারে। তো এটা হলো আমাদের সাইনাস ব্র্যাডিকার্ডের একটা ইসিজি পেপার। টেকিকার্ডিয়া সম্পর্কে যদি আমরা দেখি, আপনারা এই যে লিড 2তে একটু খেয়াল করেন, এরকম একটা যদি থাকে, আমরা প্রথমেই বলছিলাম শর্টকাট আমরা কিভাবে দেখতে পারি, সেটা হলো দুইটা আরবের মাঝ বরাবর এই যে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব যেটা আছে সেটা যদি 3টা লার্জ স্কোয়ার থেকেও যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো টেকিকার্ডিয়া। দেখেন এখানে খুব সুন্দর এখানে গুছানো দেওয়া আছে, সেটা হলো যে দুইটা আরবের মাঝ বরাবর মাত্র 2টা হচ্ছে লার্জ স্কোয়ার, তার মানে এটা টেকিকার্ডিয়া। আমরা এই পেপারটা হাতে নিয়েই বুঝতে পারবো, আমরা পেপারটা হাতে নেওয়ার সাথে সাথে 2 নম্বর লিডটা খেয়াল করবো, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। তো এটা হচ্ছে টেকিকার্ডিয়া। এই টেকিকার্ডিয়া কিছু ক্ষেত্রে নর্মাল, সেটা হলো আপনার অ্যাংজাইটি, পেইন, ফিয়ার, ফিভার অর এক্সারসাইজ, এই ক্ষেত্রে আমরা টেকিকার্ডিয়াটা এটা একটা নর্মাল ফিনোমেনা। এছাড়াও কিছু ক্ষেত্রে অ্যাবনর্মাল আছে, সেটা হলো আমরা যদি বিভিন্ন ধরনের ড্রাগ আছে, যদি অ্যাড্রেনালিন, অ্যাট্রোপিন, সালবিউটামল, এই ধরনের ড্রাগ, যদি ক্যাফেইন, অ্যালকোহল, এই ধরনের ড্রাগ নিয়ে যদি আমরা একটা ইসিজি করি তো সেক্ষেত্রে আমরা টেকিকার্ডিয়া পাবো। ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা টেকিকার্ডিয়া পাবো, হার্ট ফেলিওর ক্ষেত্রে টেকিকার্ডিয়া পাবো, পালমোনারি এম্বোলিজম, ফ্লুইড লস, এনিমিয়া, হাইপারথাইরয়েডিজমে আমরা সাধারণত টেকিকার্ডিয়া পাবো। তো সেক্ষেত্রে আমরা যদি এইসব কন্ডিশনে যদি বা এইসব পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা ইসিজি করি তো সেই ক্ষেত্রে আমরা টেকিকার্ডিয়া পাবো। এট্রিয়াল ফিব্রিলেশনের এই যে এরকম একটা ইসিজি পেপার আমরা লিড 2তে যদি খেয়াল করি তাহলে দেখবো এট্রিয়াল ফিব্রিলেশনের পেপারটা সাধারণত এরকম থাকবে। তো এখানে ভেন্ট্রিকুলার যে রিদমটা আছে সেটা হচ্ছে ইরেগুলার থাকে সাধারণত, এবং মাঝে মধ্যে হচ্ছে পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকে। অর্থাৎ এখানে যে রিদমটা ইরেগুলার, এখানে প্রথম যদি খেয়াল করেন দুইটা আর ওয়েভের মাঝ বরাবর টোটাল লার্জ স্কোয়ার আছে 1টা 2টা 3টা এবং একটু 3টার থেকেও বেশি বা 4টার কাছাকাছি। এবং এখানে একটু যদি খেয়াল করেন দুইটা আরবের মাঝ বরাবর জায়গা আছে, টোটাল হচ্ছে 1টা 2টা প্রায় 3টার মতো। তো এখানে প্রথমে হচ্ছে 4টা ছিল, এখানে 4টার মতো লার্জ স্কোয়ার, এখানে 3টার মতো লার্জ স্কোয়ার, অর্থাৎ আমাদের যে আর ওয়েভটা আছে এবং এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, বড় গ্যাপ। তো এটা হচ্ছে ইরেগুলার এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে, এসব পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমাদের এই লিড 2তে আমরা যে রিদমটা পাবো সেটা হবে ইরেগুলার। এবং মাঝে মধ্যে আসলে আমরা পি ওয়েভ যেটা থাকে সেটা অ্যাবসেন্ট থাকে, পি ওয়েভ যেটা থাকে এখানে খেয়াল করেন, এখানে কোনো পি ওয়েভ কিন্তু নাই, এখানে কোনো পি ওয়েভ কিন্তু দেওয়া নেই। এখানে মাঝে মধ্যে এখানে কিন্তু কোনো পি ওয়েভ নেই, অর্থাৎ এখানে কোনো ধরনের পি ওয়েভ থাকে না, মাঝে মধ্যেই থাকে না, আবার থাকতেও পারে। আসলে একটা ডিজিজের ক্ষেত্রে এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে শুধুমাত্র লিড 2তে আমরা ইরেগুলার রিদম দেখেই কিন্তু বলতে পারি না, আমাদের এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য অনেক ক্রাইটেরিয়া ফলো করতে হয়। আমরা পড়তেছি সাধারণত রিদম সম্পর্কে, তো সেখানে এট্রিয়াল ফিব্রিলেশনে আমরা রিদমটা পাবো সেটা হলো ইরেগুলার পাবো, অর্থাৎ কোনো রেগুলার রিদম পাবো না। আচ্ছা, এখানে এট্রিয়াল ফিব্রিলেশন ক্যান বি
অ্যাসিমটোমেটিক, মাঝে মধ্যে এটা কোনো সিমটম দেখা যায় না, বাট মেনি পেশেন্ট উইল এক্সপিরিয়েন্স ওয়ান অর মোর অফ দ্য ফলোইং সিমটম। সাধারণত এট্রিয়াল ফিব্রিলেশন তেমন কোনো সিমটম থাকে না, তারপরেও পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম সিমটম পাই। সেটা হলো ফার্স্ট ইরেগুলার পালপিটেশন পাই, ব্রেথলেসনেস পাই এবং হচ্ছে ফেটিক পাই। এই কয়েকটা জিনিস আমরা সাধারণত পেশেন্টের মধ্যে পেয়ে থাকি। এবং এট্রিয়াল ফিব্রিলেশন এখানে কিছু কজ দিয়ে রাখছি, সেটা হলো হাইপারটেনশন হইতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ, বালবার হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি হইতে পারে, কার্ডাইটিস হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, হাইপারথাইরয়েডিজম হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে, কার্ডিয়াক সার্জারি হইতে পারে, পালমোনারি এম্বোলিজম। অর্থাৎ এইগুলোর কারণে সাধারণত এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। তো আমরা আসলে রোগ সম্পর্কে পড়ছি না, আজকে আমরা শুধুমাত্র ইসিজি সম্পর্কে পড়ছি, সেই জন্য আমরা একটু রোগ সম্পর্কে কথাবার্তা কমই বলবো। ইসিজি সংক্রান্ত যত কথা আছে সেগুলোই আমরা শেয়ার করার চেষ্টা করব। এট্রিয়াল ফ্লাটারের ক্ষেত্রে আপনারা রিদমটা কেমন পাবেন সেটা যদি আমরা একটু দেখি, তো এখানে লিড টুতে যেটা দেখছেন, এই দেখেন এটা কিন্তু খুবই টেকিকার্ডিয়া। আমরা সাধারণত এট্রিয়াল ফ্লাটারের ক্ষেত্রে এরকম একটা জিনিস পাবো, এরকম একটা ইসিজি পেপার পাবো। ইসিজি পেপারটা পাওয়ার সাথে সাথে এখানে হচ্ছে আপনার ছোট, এখানে একটা দেখবেন দাঁতের মতো করে, খাস কাটা দাঁতের মতো করে আপনারা এই ইসিজি পেপারটা পাবেন। এবং এখানে হচ্ছে এট্রিয়াল রেট যেটা, সেটা হচ্ছে সাধারণত 320/মিনিট, প্রায় 300 বিট পার মিনিট। 300 বিট পার মিনিট কেন? কারণ দুইটার মাঝখানে হচ্ছে দূরত্ব হচ্ছে 2, তাহলে 300 দ্বারা যদি মাঝে মধ্যে 320/মিনিটও আমরা পেয়ে থাকি। সেখানে আমরা হার্ট রেট যদি আমরা কাউন্ট করি তো 300 মতো পাবো, এবং হচ্ছে 150 বিট পার মিনিট পাবো ভেন্ট্রিকুলার রেট। অর্থাৎ 300 দ্বারা যদি 2 দ্বারা ভাগ করেন প্রায় 150, হ্যাঁ, 150 করে আমরা সাধারণত হার্ট রেটটা পেতে পারি। তো সেক্ষেত্রে এট্রিয়াল ফ্লাটারটা এরকম টেকিকার্ডিয়া থাকবে, এবং হচ্ছে আমার এই প্যাটার্নটাও উল্টাপাল্টা থাকবে, হ্যাঁ। তো এটা একটা এট্রিয়াল ফ্লাটারের একটা রিদম বা কি বলে ইসিজি পেপার। তো সেক্ষেত্রে এসএ ব্লকের ক্ষেত্রে কি হবে, এসএ ব্লকের বা এসএ নোট যেটা ব্লক আছে, সাইনোএট্রিয়াল নোট ব্লক, সেই ক্ষেত্রে আমরা কীরকম রিদম পাবো, সেখানে আমরা পি ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে এরো মার্ক দ্বারা আমরা পি ওয়েভটা দেখাইছি, এবং এখানে পি ওয়েভটা মিসিং পাবো। আমরা এই রিদমের ক্ষেত্রে মাঝে মধ্যে পি ওয়েভ মিসিং পাবো, এবং সেখানে মাঝে মধ্যেই কোনো বিট আমরা অ্যাবসেন্ট বিট পাবো। যখন এখানে খেয়াল করেন এসে ব্লকের বা সাইনোএট্রিয়াল নোড যদি ব্লক হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এই যে এরো চিহ্ন দিয়ে সাধারণত পি ওয়েভটা এখানে আসে এখানে দেখানো আছে, এখানে খেয়াল করেন এখানে কোনো পি ওয়েভ নেই, এখানে কোনো পি ওয়েভ নাই, এবং এখানে কোনো বিটও নাই, অর্থাৎ আমরা অ্যাবসেন্ট বিট পাবো। অর্থাৎ আমরা এসএ ব্লক পেশেন্টের ক্ষেত্রে হার্ট রেট চলতেছে বিট করতেছে, হঠাৎ করে কোনো বিট নেই এবং আবার পরবর্তীতে বিট শুরু করছে, তো আমরা এরকম ধরনের ইরেগুলার রিদম পাবো, এরকম রিদম পাবো। তো আরও যদি আমরা রিদম সম্পর্কে এই কথাবার্তায় আছে আমাদের ইসিজি পেপারে বিভিন্ন রকম রিদম থাকতে পারে। এই 4-5 ধরনের রিদম আমরা দেখিয়েছি। আমরা পরবর্তী ভিডিওতে রিদম সংক্রান্ত আরও বিস্তারিত কথাবার্তা বলবো, বা ডিজিজ সংক্রান্ত যখন কথা বলবো তখন আমরা এই রিদমগুলো আরও বিস্তারিত দেখব। অর্থাৎ আমাদের ইসিজি পেপারে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নে আমরা এরকম ধরনের বিট পাবো, সেটা হলো আমাদের রিদম। তাহলে আমরা এই হলো আমাদের রিদম সংক্রান্ত বিস্তারিত কথাবার্তা। এখন আমরা দেখব পি ওয়েভ সংক্রান্ত বিস্তারিত, দেখব যে পি ওয়েভ আসলে আমাদের নর্মাল পি ওয়েভ কীরকম থাকে, এবং অ্যাবসেন্ট পি ওয়েভ মাঝে মধ্যে দেখবো ইসিজি পেপারে নাই, সেখানে মাঝে মধ্যে দেখবো কমপ্লিট কোনো পি ওয়েভ আমরা খুঁজে পাবো না, আবার মাঝে মধ্যে দেখবো যে কয়েকটা আছে পি ওয়েভ এবং কয়েকটা বিটের মধ্যে পি ওয়েভ নেই। তো সেই ক্ষেত্রে আমরা কোন কোন কন্ডিশন হইতে পারে বিস্তারিত দেখব, এবং মাঝে মধ্যে দেখবো যে আমাদের টি ওয়েভ যেটা আছে সেটা অনেক বড় বা টল পি ওয়েভ দেখবো, এবং মাঝে মধ্যে দেখবো ব্রড অ্যান্ড বাই ফিট পি ওয়েভ, এবং মাঝে মধ্যে দেখবো এরকম পি ওয়েভ। তো কখন দেখবো এবং ইসিজি পেপারে এগুলো কেমন দেখা যায় সেই সংক্রান্ত আছে কথাবার্তা বলবো। এটা আমাদের সাধারণত সাইনাস রিদম, অর্থাৎ এটা আমাদের একটা নর্মাল ইসিজি পেপার যেটা, সেটা এখানে দেখেন খেয়াল করেন এরো চিহ্ন দ্বারা আমি পি ওয়েভগুলো দেখাচ্ছি, পি ওয়েভগুলো। তো এখানে পি ওয়েভগুলো কিন্তু বিস্তারিত ভালোভাবে দেওয়া আছে, এখানে পি ওয়েভ ভালো করে দেওয়া আছে। এই পি ওয়েভগুলো আপনারা হয়তো চিনবেন, এই যে বড় যেটা দেওয়া আছে সেটা হলো আর ওয়েভ, এর পূর্বে যেটা দেওয়া থাকে সেটা হলো আমাদের পি ওয়েভ। তো এই পি ওয়েভগুলো ইসিজি পেপার নেওয়ার সাথে সাথে আমরা এই পি ওয়েভগুলো আমরা একটু খেয়াল করি। তো এখানে তো রেগুলার দেওয়া আছে, আমরা দেখি কি হয়। কমপ্লিট অ্যাবসেন্ট পি ওয়েভ প্রথম যেটা রাখছি সেটা হলো এখানে কোনো, এই ব্যাপারটা খেয়াল করেন, এখানে আর ওয়েভের সাথে কোনো রকমের কোনো পি ওয়েভ নেই, এটা হলো কমপ্লিট অ্যাবসেন্ট। আপনার ইসিজি পেপার বেশি করে হাতে নেবেন, আজকে ক্লাসে আমি প্রচুর পরিমাণে ইসিজি পেপার দেখাবো, এটা আপনাদের শেখার জন্য সহজ হবে। এখানে খেয়াল করেন এই পুরা ইসিজি পেপারের মধ্যে কোনো রকম পি ওয়েভ নেই। এটা কখন হতে পারে, যে সকল পেশেন্টের ক্ষেত্রে এট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাদের ক্ষেত্রে আমরা এই পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকে, তো তাদের ক্ষেত্রে, এবং এগুলো সব লিড টুতে খেয়াল করতে হয়, তাদের ক্ষেত্রে পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে। এবং ইন্টারমিডিয়েট পি ওয়েভ কখন পাবো আমরা বা কীরকম থাকে, সেটা হলো এই যে প্রথম যেই
আর ওয়েবটা আছে তার সাথে দেখেন কোনো পি ওয়েব নেই, এখানে পি ওয়েব আছে, এখানেও আছে, এখানে দেখেন একটু দূরে পি ওয়েব বলতে পারেন, এখানে আছে এবং এখানে দেখবেন নাই। তো এই যে থাকবে, নাই, থাকবে, আছে, এরকম যদি থাকে তাহলে আমরা তাকে বলি ইন্টারমিডিয়েট অ্যাবসেট অফ পি ওয়েব। আপনারা যদি ইসিজিতে এরকম পান তাহলে আমরা সেই ক্ষেত্রে এটা 3rd ডিগ্রি অ্যাবি ব্লক হইতে পারে। অর্থাৎ 3rd ডিগ্রি অ্যাবি ব্লক এট্রিভেন্ট্রিকুলার ব্লক পেশেন্টের ক্ষেত্রে সাধারণত ইন্টারমিডিয়েট অ্যাবসেট অফ পি ওয়েব আমরা খুঁজে পাবো এবং তার ইসিজি পেপারটা উপরে দেওয়া যেরকম দেওয়া আছে সেরকম পাবো। তো এখানে সাধারণত তাহলে হচ্ছে কি ইন্টারমিডিয়েট অ্যাবসেট অফ পি ওয়েব সম্পর্কে আপনারা আশা করি ধারণা পাইছেন। এবং টল পি ওয়েব সম্পর্কে যখন কথা বলবো দেখেন এখানে খেয়াল করেন আমি এরো চিহ্ন দিচ্ছি, সেটা হলো এই যে এখানে যে জিনিসটির উপর আমি এরো চিহ্ন দিতেছি সেটা হলো আমাদের পি ওয়েব এবং এই পি ওয়েবটা দেখেন কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। তো এরকম ইসিজিও আপনারা সাধারণত সিসিইউতে বা কার্ডিওলজি ডিপার্টমেন্টে আপনারা পেয়ে থাকবেন। তো সেক্ষেত্রে এই টল পি ওয়েব কখন হয় বা টল পি ওয়েব যখন আমরা পাই তখন বলা হয় পি পালমোনালি। পি পালমোনালি এই শব্দটা মনে রাখবেন এবং ওটাই খুব কাজে লাগে, সেটা হলো পি পালমোনালি। যদি এরকম পি ওয়েবটা টল হয়, নর্মাল থেকে বড় হয়, তখন তাকে আমরা বলবো পি পালমোনালি। এবং এটা হচ্ছে আপনার কি ইন্ডিকেট করে, স্যারে জিজ্ঞেস করে বা বিভিন্ন বাইবার জিজ্ঞেস করে, সেক্ষেত্রে হলো পি পালমোনালি নির্দেশ করো রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। অর্থাৎ আপনার পি ওয়েবটা যদি বড় হয়ে যায়, লার্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে ওই পেশেন্টের ক্ষেত্রে রাইট এট্রিয়াম যেটা আছে সেটা বড় হয়ে গেছে বা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে গেছে। তাহলে কি কারণে এটা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হইতে পারে সেটা সম্পর্কে একটু দেওয়া আছে এখানে। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন সম্পর্কে এর জন্য হইতে পারে, সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশনের কারণে হইতে পারে, তার মধ্যে আরও 3টা কজ আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, মেসি পালমোনারি এম্বোলিজম, এই কারণে। অথবা পালমোনারি স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, এই কারণে সাধারণত এট্রিয়াল এনলার্জমেন্ট হইতে পারে, রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হইতে পারে। এটা হলো আমাদের পি ওয়েবটা যদি বড় হয়ে যায়। আর যদি পি ওয়েবটা বড় না হয়ে প্রস্থে বড় হয় এবং মাছ বরাবর যদি এরকম ফেটে যায় বা 2 ভাগ হয়ে যায়, বাইফিট হয়ে যায়, তো এই 2 নম্বর লিটা আমরা যদি খেয়াল করি দেখেন এখানে পি ওয়েব যেটা আছে সেই পি ওয়েবটা সাধারণত অনেকটা প্রশস্ত হয়ে গেছে এবং মাছ বরাবর একটা খাস কাটা হয়ে গেছে, মাছ বরাবর খাস কাটা হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন মাছ বরাবর খাস কাটা হয়ে গেছে। আমরা যদি নিচের দিকে খেয়াল করি যে পি ওয়েবটা অনেকটা প্রশস্ত হয়ে গেছে এবং মাছ বরাবর খাস কাটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা বলি হয় পি মাইটালি। পি মাইটালি, পি পালমোনালি হলো যখন পি ওয়েবটা লম্বা হয়ে যায়, টল হয়ে যায়, তখন আমরা বলি পি পালমোনালি। আর যখন বাইফিট হয়ে যায় এবং প্রশস্ত হয়ে যায়, ওয়াইড হয়ে যায়, তখন আমরা বলি পি মাইটালি। এটা হচ্ছে আপনার কখন হয়, সেটা কোন পেশেন্টের ক্ষেত্রে হয়, কোন কোন ডিজিজের ক্ষেত্রে হয়, সেটা হলো লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। আমরা বলছি রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের ক্ষেত্রে সাধারণত পি ওয়েবটা আমরা লম্বা টল পাই এবং যদি এটা ব্রড হয়ে যায় এবং বাইফিট হয়ে যায় তখন আমরা বলবো লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। তো এটা এই সম্পর্কে ছিল আমাদের পি ওয়েব সম্পর্কে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হলো পিআর ইন্টারভ্যালস সম্পর্কে আমরা দেখব। পিআর ইন্টারভ্যালসটা আসলে কোন পর্যন্ত, সেটা হলো পিআর ইন্টারভ্যালসটা আমরা এই একটা নর্মাল যে বিট আছে সেই বিটের সেখান থেকে শুরু হচ্ছে, পি থেকে শুরু হয়, অর্থাৎ এটা তো আমাদের জানি পি ওয়েব, এই পি এর শুরু থেকে আর ওয়েবের যে শুরুটা আছে এটা তো আমাদের আর ওয়েব এবং এই আর এর যে শুরুটা আছে এই মাঝ বরাবর দূরত্ব থেকে, অর্থাৎ পি এর শুরু এবং আর এর শুরু যেটা আছে সে তার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পি আর ইন্টারভাল। তো এতটুকু বুঝতে পারছেন। আমরা এখান থেকে পড়বো হচ্ছে পিআর ইন্টারভালের তারতম্যের কারণে যে ডিজিজগুলো হয় সেটা হলো অল্ফ, পার্কিনসন, হোয়াইট সিনড্রোম বা ডাব্লিউ সিনড্রোম। এবং প্রলং পিআর ইন্টারভ্যালের কারণে আমরা সাধারণত 3 ধরনের ডিজিজ পাই, 1 ডিগ্রি হার্ট ব্লক, 2nd ডিগ্রি হার্ট ব্লক, 3rd ডিগ্রি হার্ট ব্লক। এবং 2nd ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে 2 ধরনের আছে, একটা হলো মুভিস টাইপ 1 আর একটা হলো মুভিস টাইপ 2। তো সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। এর আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হলো ডেল্টা ওয়েভ সম্পর্কে আমাদের জানতে হবে। ডেল্টা ওয়েভ জিনিসটা কি? ডেল্টা ওয়েভ সম্পর্কে যদি এই যে ফিগারটার দিকে খেয়াল করেন এখানে এটা তো পি, এটা তো পি, এটা তো আর, এখানে তো কিউ, এখানে হচ্ছে আপনার কিউ আর এস, এখানে তো হলো আপনার টি, এখানে ইউ থাকতে পারে। তো এখানে যেটা আছে সেটা হলো কিউআরএস কমপ্লেক্স যেটা আছে, এই যে কিউআরএস কমপ্লেক্স, এই কিউ থেকে আর এর বরাবর যাওয়ার পথে যে লাইনটা আছে সেটা যদি এরকম একটু ডেউ হয়ে যায় তখন তাকে আমরা বলি ডেল্টা ওয়েভ। আপনি এখানে যদি খেয়াল করেন, হ্যাঁ,
এখানে যদি খেয়াল করেন ডেল্টা ওয়েভ সম্পর্কে ইসিজি পেপারে 2 নম্বর লিডে এখানে যদি খেয়াল করেন সেখানে এই যে এখানে এই যে দেখেন আর ওয়েভটা যে উপরের দিকে উঠতেছে একটু বাঁকা হয়ে উঠতেছে, এই যে এখানে যদি একটু খেয়াল করেন এরো চিহ্নের দিকে যদি খেয়াল করেন তো এখানে আর ওয়েভটা যে উঠতেছে উপরের দিকে সেখানে বাঁকা হয়ে যাচ্ছে, তো তাকে বলা হয় আমরা সাধারণত ডেল্টা ওয়েভ বলি, তাকে বলি ডেল্টা ওয়েভ। আচ্ছা, এখানে আমরা আরেকটু যদি খেয়াল করি এই পি আর ইন্টারভালটা এখানে যে দেখেন পিটা এখানে সাধারণত ইনভার্টেড হয়ে গেছে অর্থাৎ নিচ দিকে নেমে গেছে, এটা বিষয় না। এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ একে বলতেছি আমরা শর্ট পি আর ইন্টারভাল বলতেছি, শর্ট পি আর ইন্টারভাল বলতেছি। তো এখানে পি ওয়েভটা ইনভার্টেড হয়ে গেছে অর্থাৎ নিচ দিকে নেমে গেছে এবং হচ্ছে শর্ট হয়ে গেছে, পি আর ইন্টারভালটা শর্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা সামনে যদি আগাই ডেল্টা ওয়েভ সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। ডব্লিউ সিনড্রোম সম্পর্কে আমরা দেখব তার ইসিজিটা কেমন থাকে। আমরা যদি 2 নং লিডের দিকে তাকাই তাহলে প্রথম যে জিনিসটা পাবো সেটা হলো আমরা পিআর ইন্টারভ্যালটা খুবই শর্ট পাবো। এখানে দেখেন পিআর ইন্টারভ্যালটা নাই বললেই চলে, এখানে পি এবং আর এর ইন্টারভ্যালটা মাঝ বরাবর দূরত্ব নাই বললেই চলে এবং একটা ডেল্টা ওয়েভ অবশ্যই পাবো, একটা ডেল্টা ওয়েভ পাবো। আমাদের ডব্লিউ সিনড্রোমের ক্ষেত্রে একটা অন্যতম সিমটম হলো যেটা আমরা দেখেই বুঝে যাবো, সেটা হলো আমরা ডেল্টা ওয়েভ পাবো। তো ডেল্টা ওয়েভ পাবো, শুধু ডেল্টা ওয়েভই ডাব্লিউ সিনড্রোমের শুধুমাত্র উপায় না, বোঝার উপায় না, এটা একটা আমরা ওয়েভ পড়তেছি যেহেতু সেই ক্ষেত্রে আমরা এই জন্য এটা দিয়েই পড়তেছি। সেটা হলো ডাব্লিউ সিনড্রোমের ক্ষেত্রে আমরা ডেল্টা ওয়েভ পাবো, তাহলে আমরা বুঝে যাবো সেটা হলো আমরা ডাব্লিউ সিনড্রোম। তো এটা হলো আমাদের যদি কোনো কারণে পিআর ইন্টারভ্যালটা শর্ট হয় এবং এটা ডেল্টা ওয়েভ পাই। এখন দেখবো আমরা প্রলং পিআর ইন্টারভ্যালটা কেন হইতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা কজ দিয়ে রাখছি, মুখস্থ রাখবেন, ওয়ার্ডের ক্ষেত্রে কাজে লাগে, বাইবার টেবিলে কাজে লাগবে এবং প্র্যাকটিক্যাল লাইফেও আপনার কাজে লাগবে। সেটা হলো হতে পারে ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে, হাইপার ক্যালেমিয়া হইতে পারে, অ্যাকিউট রিউমেটিক মায়োকার্ডাইটিস হইতে পারে, লেম ডিজিজ হইতে পারে, ড্রাগ বিটা ব্লকার, এই কারণে সাধারণত আমরা প্রলং পিআর ইন্টারভ্যাল পেতে পারি। তো সেক্ষেত্রে প্রলং পিআর ইন্টারভ্যালটা কীরকম হয়, এই যে আমরা লিড টুতে যদি খেয়াল করি তাহলে দেখেন এখানে পি এর শুরু, এখানে যে পি এর শুরু আছে ধরেন এখানে এই যে পি এর শুরু থেকে আর এর শুরু, দেখেন অনেক লম্বা সময় পর্যন্ত কিন্তু তাদের দূরত্বটা কিন্তু অনেক বড়, এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, অর্থাৎ এখানে পিআর ইন্টারভ্যালটা অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে ডিজিজটা আমরা এখানে সাজেস্ট করতে পারি ফার্স্ট ডিগ্রি অ্যাবি ব্লক, এখানে আমরা সাধারণত ইসিজি পেপারটা দেখাইছি, সেটা হলো ফার্স্ট ডিগ্রি অ্যাবি ব্লকের একটা পেশেন্টের ক্ষেত্রে এরকম লিড টুতে আমরা এরকম পি আর ইন্টারভ্যালটা এরকম প্রলং পাই, অর্থাৎ বড় পাই। দেখেন অনেক বড়, কিন্তু এই টাইমটা কিন্তু অনেক বড়, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি অ্যাবি ব্লকের ক্ষেত্রে আমরা পিআর ইন্টারভ্যালটা প্রলং পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। আর হার্ট ব্লক সম্পর্কে আমি বলছি যে এখানে 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে, সেখানে 2 ডিগ্রিটা হলো মুভিস টাইপ 1, মুভিস টাইপ 2 দুই রকমের হইতে পারে। তো আমরা এখন দেখব হচ্ছে যে মুভিস টাইপ 1 এবি ব্লকের ক্ষেত্রে আমরা পিআর ইন্টারভ্যালটা কীরকম পাবো সেরকম। তো এটা মুভিস টাইপ 1 যাদের হার্ট ব্লক আছে তাদের ক্ষেত্রে সাধারণত আমরা লিড টুতে এরকম একটা গ্রাফ আমরা দেখতে পাই। সেক্ষেত্রে এখানে প্রোগ্রেসিভ লেন্থেনিং অফ দ্য পিআর ইন্টারভ্যাল, অর্থাৎ যদি আমরা দেখি যে এই যে পিআর ইন্টারভ্যালটা যেটা আছে এখান থেকে শুরু থেকে এখানে শুরু, আবার এখান থেকে কই গেল, এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত এটা ইনভার্স হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে দেখি এখানে শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ আস্তে আস্তে যদি পিআর ইন্টারভ্যাল টাইমটা যদি আস্তে আস্তে বড় হয়, যদি আস্তে আস্তে এখান থেকে যতটুকু ছিল এখানে একটু বাড়ছে, এখানে আরেকটু বাড়ছে, এখানে আরেকটু বাড়ছে, যদি এরকম এখানে খেয়াল করেন এই যে এখান থেকে এই পর্যন্ত এইখানে যে দূরত্বটা ছিল এখানে দূরত্বটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, অর্থাৎ যদি পিআর ইন্টারভ্যালটা প্রলং আস্তে আস্তে বাড়তে থাকে তো সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে মুভিস টাইপ 1 এবি ব্লক। তো পি ওয়েভটা মাঝে মধ্যে পি ওয়েভটা অ্যাবসেন্টও থাকতে পারে, কোনো সমস্যা নেই, রিসেস অ্যান্ড সাইকেল রিপিট এবং পুনরায় আবার ধরেন এরকম করে পিআর ইন্টারভ্যালটা প্রথমে এতটুক ছিল, পরে এতটুক হয়ে গেছে, পরে আবার প্রথম থেকে শুরু হলো এরকম আবার আস্তে আস্তে বড় হইতে থাকলো। তো এরকম হইতে পারে পিআর ইন্টারভ্যালটা। তো সেই ক্ষেত্রে আমরা এটা কোন ডিজিজের ক্ষেত্রে পাই, সেটা হলো মুভিস টাইপ 1 এবি ব্লকের ক্ষেত্রে আমরা সাধারণত পিআর ইন্টারভ্যালটা এরকম পাই, ইরেগুলার এবং প্রগ্রেসিভ লেন্থেনিং করতে থাকে। তো আশা করি এখানে বুঝতে পারছেন পিআর ইন্টারভ্যালটা। এবং থার্ড ডিগ্রি অ্যাবি ব্লকের ক্ষেত্রে আমরা ইসিজি পেপারটা যেটা পাই সেটা হলো এরকম থাকবে এবং হচ্ছে এখানে লিড টুতে যদি আমরা খেয়াল করি সেখানে আমরা কি পাবো, সেখানে পাবো পি ওয়েভটা অ্যাপ্রক্সিমেটলি 75 বিটস পার মিনিট উইথ কিউআরএস কমপ্লেক্স এবং দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন পি ওয়েভ অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স। এখানে আমরা দেখবো যে পি ওয়েভটা মাঝে মধ্যে অ্যাবসেন্ট আছে, এই যে এখানে যদি খেয়াল করেন, এবং এখানে পিআর ইন্টারভ্যাল যেটা আছে সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। এই যে এখানে পিআর ইন্টারভ্যালটা হলো কতটুক
এখানে যদি এটা পি হয়, এখানে শুরু থেকে এই পর্যন্ত এখান থেকে বৃদ্ধি পাইছে, অর্থাৎ যদি আমরা পিয়ার ইন্টারভেল এখানে অনেক বেরি করে। এটা হলো একটা 3rd ডিগ্রি অ্যাট্রোভেন্ট্রিকুলার ব্লকের একটা পেশেন্টের ইসিজি পেপার। এই হলো আমাদের পি সংক্রান্ত কথাবার্তা, পিয়ার ইন্টারভেল সম্পর্কে কথাবার্তা। এখন দেখবো আমরা কিউ ওয়েভ সম্পর্কে একটু বিস্তারিত কথাবার্তা বলবো। আমরা যদি কোনো কারণে কিউ ওয়েভ যেটা পাই সেটা যদি হোয়াইট পাই অর্থাৎ যদি এরকম যদি কিউ ওয়েভটা হোয়াইট পাই, তো সেক্ষেত্রে কী আমরা চিন্তা ভাবনা করতে পারি? সেক্ষেত্রে আমরা এসটি সেগমেন্ট এলিভেশন মাইকোটাইল ইনফাকশন বলতে পারি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারি, অফ পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম বলতে পারি, বান্ডল ব্রাঞ্চ ব্লক বলতে পারি, অথবা অ্যাবনর্মাল কিউএফ যদি পাই তাহলে সেক্ষেত্রে আমরা পালমোনারি এম্বোলি বলতে পারি। তো দেখি আসলে আমাদের কিউএফটা, এখানে ফিগারটা মিসিং হয়ে গেছে, সরি, এখানে একটা ফিগার ছিল, তো এই ফিগারটা আসলে মিস হয়ে গেছে। আমরা চেষ্টা করব পিডিএফে এটা সংযুক্ত করে দেওয়ার জন্য। আর আপনারা জানেন আমাদের সবগুলো পিডিএফ এবিসি মেডিকেল স্কুল বিডি, এবিসি মেডিকেল স্কুল বিডি যে টেলিগ্রাম চ্যানেল আছে, একটা টেলিগ্রাম চ্যানেল মেডিকেল স্কুল বিডি, এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় সকল ধরনের পিডিএফ এবং সকল ধরনের নোটস আমাদের এবিসি মেডিকেল স্কুল বিডি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। যারা এখনও সংযুক্ত হন নাই, আমি ফেসবুকে পোস্টের কমেন্টে আমি দিয়ে রাখবো, আপনারা এই ভিডিওর ফেসবুক পোস্টের কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখানে জয়েন হয়ে যান। দেখেন আপনার পরবর্তী যে জিনিসটা পড়বো সেটা হলো কিউআরএস কমপ্লেক্স সম্পর্কে। এখানে যদি কিউআরএস কমপ্লেক্সটা আমরা পেতে পারি, আমরা কিউআরএস কমপ্লেক্সটা খুবই ছোট পেতে পারি, আমরা কিউআরএস কমপ্লেক্সটা খুবই ওয়াইড পেতে পারি, কিউআরএস কমপ্লেক্সটা আমরা অ্যাবনর্মাল শেপ পেতে পারি। যদি খুব বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিউআরএস কমপ্লেক্সটা যদি খুব বড় পাই তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের ডিজিজ আমরা কল্পনা করবো। সেটা হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অফ পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম বলতে পারি, অথবা ডেক্সট্রোকার্ডিয়া বলতে পারি। আর যদি খুবই ছোট পাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওবিসিটি কারণ হতে পারে, এমফাইসেমার কারণ হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশনের কারণ হতে পারে, কার্ডিয়াক অ্যামাইলোইডোসিস হইতে পারে। যদি হোয়াইট পাই সেক্ষেত্রে আমরা বান্ডল ব্রাঞ্চ ব্লক পাইতে পারি, ভেন্ট্রিকুলার এরিথমিয়া পাইতে পারি, অথবা হাইপার ক্যালিমের কারণেও হইতে পারে। আবার যদি আমরা দেখি যে অ্যাবনর্মাল শেপ, কিউআরএস কমপ্লেক্সটা সাধারণত কোনো শেপে টিকটিকার নাই, তো সেই ক্ষেত্রে আমরা ইনকমপ্লিট বান্ডল ব্রাঞ্চ ব্লক বলতে পারি। ইনকমপ্লিট সাধারণত আমরা 1 ডিগ্রি এবং 2 ডিগ্রিকে সাধারণত ইনকমপ্লিট বলি, এবং 3rd ডিগ্রি কমপ্লিট হার্ট ব্লক বলি। ভেসিকুলার ব্লক এবং অল পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আসলে কিউআরএস কমপ্লেক্সটা সম্পর্কে যদি আমরা একটু দেখি, এখানে একটা দেওয়া আছে লিড 2-তে, আমরা যেটা দিয়ে রাখছি সেটা হলো পেরিকার্ডিয়াল ইফিউশনের একটা ইসিজি এখানে দিয়ে রাখছি। সেটা হলো দেয়ার ইজ এ বিট টু বিট ভেরিয়েশন ইন আর ওয়েভ হাইট। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আর ওয়েভটার একটা উচ্চতা, এখানে আর ওয়েভের একটা উচ্চতা, এখানে আর ওয়েভের, প্রত্যেকটা আর ওয়েভের উচ্চতা একটা থেকে আরেকটা বেরি করতে পারে। আপনি যখন ইসিজিটা নেবেন যদি এরকম বেরি করে আর ওয়েভটা, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সটা যদি বেরি করে, তো সেই ক্ষেত্রে আমরা তো জানি এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস, এই তিনটাকে মিলে হয় কিউআরএস কমপ্লেক্স বলা হয়। এবং আর ওয়েভটা যদি এরকম হাইটটা বেরি করে, এই যেটা কত বড়, এটা ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, আরও একটু বড়, তো বেরি করলে তো আমরা সেই ক্ষেত্রে এটা আমরা বলতে পারি পেরিকার্ডিয়াল ইফিউশন। এই পেরিকার্ডিয়াল ইফিউশন পেশেন্টের ইসিজি পেপারে সাধারণত এরকম থাকবে, আপনারা একটু খেয়াল করবেন। এখানে যদি আরেকটা ইসিজি পেপার দেখি, আপনারা এখানে খেয়াল করেন ডেক্সট্রোকার্ডিয়ার ইসিজি পেপার। এখানে আমাদের পুরা যে আর ওয়েভগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে হাইটগুলো আস্তে আস্তে কমবে, এবং হচ্ছে আপনার সবগুলো আমরা ডেক্সট্রোকার্ডিয়ার ক্ষেত্রে আমরা ইনভার্সলি পাবো, অর্থাৎ এটা উপর দিকে হওয়ার কথা ছিল, এটা উপর দিকে হওয়ার কথা ছিল, উপর দিকে হওয়ার কথা ছিল, এটা উপর দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এটা নিচের দিকে চলে আসে। এবং প্রত্যেকটা এখানে একটা জিনিস খেয়াল করলে, এখান থেকে আমরা যদি শুরু করি, এগুলো সম্পর্কে কথা বলা হয় নাই, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশন, এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব। তো এটা হলো সাধারণত ডিরেকশনটা ইন্ডিকেট করে, অর্থাৎ এটা ইসিজিটা এদিক দিয়ে হলো নর্মাল, এই পিলারের উপর দিকে হলো নর্মাল, এই পিলারের উপর দিকে হলো নর্মাল, কিন্তু এটা দেখেন এটা নর্মাল কথা ছিল উপর এদিকে হওয়ার, তো এটা হলো উল্টা। তো আস্তে আস্তে এবং হাইটগুলো আছে যে আর ওয়েভের হাইটগুলোও আছে, এগুলোও সাধারণত আস্তে আস্তে কমছে, এখানে হইতে হইতে একদম ছোটো হয়ে গেছে। তো ডেক্সট্রোকার্ডিয়া পেশেন্টের ক্ষেত্রে আপনি ইসিজি পেপারটা সাধারণত এরকম পাবেন। আমরা যদি আরেকটি ইসিজি পেপার দেখি সেটা হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ রাইট যে ভেন্ট্রিকলটা আছে সেটা যদি হাইপারট্রফি হয়ে যায় তাহলে আমরা কি পাবো? সেখানে আমরা পাবো দেয়ার ইজ এ ডমিনেন্ট আর ওয়েভ ইন লিড B1 টুগেদার উইথ রাইট এক্সিস ডেভিয়েশন। এক্সিস সম্পর্কে আমার একটু ভুল হয়ে গেছে, এখানে আমি অ্যাড করি নাই, এক্সিস সম্পর্কে আমরা বিস্তারিত আরেকটু ছোটো ভিডিওদের মাধ্যমে শেষ করব।
তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি পান তাহলে B1 যে লিডটা আছে সেখানে আমরা আর ওয়েভটা ডমিনেন্ট পাবো। এখানে এই যে বি ওয়েভটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার দেয়ার ইজ এ ডমিনেন্ট আর ওয়েভ ইন লিড B1, তাহলে সেটা হলো আমার এই যে আর ওয়েভটা যেটা পাচ্ছি সেটা খুবই ডমিনেন্ট থাকবে। অন্য ক্ষেত্রে কিন্তু B1 এর ক্ষেত্রে লিডের ক্ষেত্রে এরকম থাকে না, আপনি একটু খেয়াল করবেন নর্মাল ইসিজিগুলোতে সাধারণত এরকম থাকে না, আর ওয়েভটা এরকম ডমিনেন্ট থাকে না। অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সের মধ্যে আমরা অন্য কিছু না পেলেও এখানে শুধু আর ওয়েভটা ভালো করে বোঝা যাবে, আর ওয়েভটা উপর দিকে বোঝা যাবে, কিউ এবং এস যেটা আছে সেটা তেমন ভালো বোঝা যায় না। এটা হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে ইসিজি পেপার। এখন আমরা যেটা দেখবো 8 নম্বর টপিক, আর দুইটা টপিক আছে, সেটা হলো এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্ট এটা কি কি হইতে পারে? নর্মাল এসটি সেগমেন্ট হইতে পারে, এলিভেটেড হইতে পারে, ডিপ্রেসড এসটি সেগমেন্ট হইতে পারে। তো আমরা এসটি সেগমেন্ট কতটুকু জায়গায় কি আমরা বলবো, এখানে যদি আমরা ইসিজি পেপারটা একটু খেয়াল করেন, সেটা হলো আমাদের এখানে তো কিউ আর এটা হলো আমাদের এস এবং এটা হলো আমাদের টি ওয়েভ। এই যে মাস বরাবর যে জায়গাটা আছে এস থেকে শুরু করে এখানে টি বরাবর যে জায়গাটা আছে এতটুকু জায়গা, এই জায়গাটাকে আমরা বলবো এসটি সেগমেন্ট। আর সবচেয়ে বড় জিনিস এখানে আমাদের উদ্দেশ্য হলো এই যে আমাদের এতটুকু জায়গা এরো চিহ্ন দিয়ে যেটা আমি বুঝাই দিছি, অর্থাৎ এই জায়গাটা এটা হলো আমাদের এসটি সেগমেন্ট। তো এই এসটি সেগমেন্ট সম্পর্কে আমরা দেখব। এসটি সেগমেন্টে কী কী হইতে পারে? এলিভেটেড হইতে পারে, ডিপ্রেসড হইতে পারে, অথবা নর্মাল থাকতে পারে। এটা এলিভেশন কখন হবে? এই এসটি সেগমেন্টে এলিভেশন হবে সাধারণত এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন, আবার লেফট ভেন্ট্রিকুলার এনোরিজম, প্রিন্স মেটাল যে অ্যানজাইনা আছে আমরা জানি সেটা, সেক্ষেত্রে আমরা সাধারণত এসটি সেগমেন্ট এলিভেশন হয়, এবং পেরিকার্ডাইটিস লেফট ভেন্ট্রাল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে সাধারণত এসটি বান্ডল বা এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে। এখানে টি ওয়েভ সম্পর্কে একটু কথাবার্তা আছে। আমাদের এসটি সেগমেন্টের সাথে টি ওয়েভ খুবই মানে একই সাথে জড়িত থাকে। এখানে এই টি ওয়েভটা হইতে পারে হাইপার অ্যাকিউট টি ওয়েভ হইতে পারে, অর্থাৎ এখানে দেখেন এস এখান থেকে শুরু ছিল, টিটা ছিল এখানে, এখানে সেগমেন্টটা ডিউ হয়ে গেছে এবং টিটা অনেক বড় হয়ে গেছে। এবং 2 নম্বরে যেটা এলিভেশন আমরা পড়তেছিলাম এসটি সেগমেন্ট এলিভেশন, এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল। এখানে এসটিটা এখানে এসটা আরও নিচে নামার কথা ছিল, না হয়ে সাধারণত এটা উপর থেকে শুরু হয়ে গেছে, এটাকে বলা হয় এসটি সেগমেন্ট এলিভেশন। আর এসটি সেগমেন্ট যেটা আমাদের ইনভার্সন যেটা, সেটা দেখেন এই এস থেকে টিটা উপর দিকে হওয়ার কথা ছিল কিন্তু টিটা হয়ে গেছে নিচের দিকে, অর্থাৎ তাকে বলতেছি আমরা এসটি সেগমেন্ট ডিপ্রেশন বা ইনভার্সন। এখানে একটা জিনিস খালি খেয়াল করেন যে এটা হলো আমাদের এসটি সেগমেন্ট এলিভেশনের একটা চিত্র, এবং এটা হলো এসটি সেগমেন্টের টি ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সনের একটা চিত্র, এবং এগুলো একটু চিত্রগুলো খেয়াল করবেন। আর এটা হলো টল বা হাইপার অ্যাকিউট টি ওয়েভ, এর টি ওয়েভটা এখানে বড় হয়ে গেছে, এরকম শেপ থাকবে। আমরা দেখি আসলে কোন কোন ক্ষেত্রে কি হয়, আমরা সেই সম্পর্কে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, এখানে দেখেন এসটি সেগমেন্ট এলিভেশন আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে আমি এরো চিহ্ন যেখানে দিচ্ছি সেখানে দেখেন এসটা আর একটু নিচের দিকে নামার কথা ছিল, না নেমে উপর থেকেই এটার বাস হয়ে গেছে, ডিউ খেয়ে গেছে। এই 2 নম্বর লিডটা যদি আমরা খেয়াল করি, এটাকে বলা হয় এসটি সেগমেন্ট এলিভেশন। আশা করি আপনারা পার্থক্য করতে পারছেন। আমি এই ভিডিওতে বেশি পরিমাণে ইসিজি পেপার দেওয়ার কারণে আপনাদের একটা সুবিধা হলো নর্মাল এবং অ্যাবনর্মালের মধ্যে একটা পার্থক্য করতে পারছেন আশা করি। তো এটা হলো ইনফিরিয়র এসটি সেগমেন্ট এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশনের একটা ইসিজি পেপার। সেখানে আমরা দেখব এসটি সেগমেন্টটা সাধারণত এরকম এলিভেশন হয়ে গেল। তো আমরা একটু যদি নিচের দিকে যাই, সেটা হলো আমার এসটি সেগমেন্ট এলিভেশন B1 থেকে B4, এই যে B1 2 3 4 সব ক্ষেত্রে আমরা এই এসটি সেগমেন্ট এলিভেশন আমরা দেখতে পাচ্ছি। B4 এর ক্ষেত্রে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আর খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো এই যে B4 এর ক্ষেত্রে এসটি সেগমেন্টের ক্ষেত্রে এস এর পরে যে টি, এটা কিন্তু টি ছিল, এখানে কিন্তু ডিরেক্ট উপর দিকে চলে আসছে, ডিরেক্ট উপর দিকে চলে আসছে। হ্যাঁ, এটা এসটি সেগমেন্ট এলিভেশন। সবগুলো ক্ষেত্রেই আমাদের এরকম হয়েছে, এসটি সেগমেন্টগুলো এলিভেশন হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটু যদি যাই, সেটা হলো ওয়াইড স্প্রেড স্যাডেল শেপ এসটি সেগমেন্ট এলিভেশন। স্যাডেল শেপ এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানেও এসটি সেগমেন্ট এলিভেশন একটা ফিগার, এটি পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে এরকম আমরা একটা ইসিজি পেপার পাবো। তো সেই ক্ষেত্রে এটা হলো কি পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে আমরা পাবো। তো এই হলো আমাদের এসটি সেগমেন্ট এলিভেশন, এবং আমরা দেখবো এসটি সেগমেন্ট ডিপ্রেশন কখন কখন হয়। সেটা হইতে পারে মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার কারণে হইতে পারে, অ্যাকিউট পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশনের কারণে হইতে পারে, রেসিপ্রোকাল চেঞ্জেস ইন এসটি সেগমেন্ট এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশনের কারণে হতে পারে, বিভিন্ন ড্রাগের কারণে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে। তো সেটা কীরকম থাকে আমরা যদি খেয়াল করেন, আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা যদি 2 নম্বর লিডে একটু খেয়াল করি, সবগুলো লিডে আপনি এরকম পাবেন। সেটা হলো আমাদের এসটি এখান থেকে এটা উপরের দিকে যাওয়ার করতেছিল, এটা নিচের দিকে নেমে আসছে।
তো এখানে আমরা 3 নাম্বার লিডও ঠিক একই কথা কিন্তু যে আমরা নিচের দিকে নেমে আসছে। তো আমরা তো খেয়াল করছি আজকে 2 নাম্বার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে নিচের দিকে নেমে আসছে। তো সেটা হলো যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন। এটা একটা মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ক্ষেত্রে পেশেন্টের একটা ইসিজি পেপার। আপনারা মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে এরকম একটা ইসিজি পাবেন। আশা করি আমাদের এখানে আমার বোঝানোর উদ্দেশ্য হলো সেটা হলো যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন কীরকম থাকে এটা দেখানো। আমরা রোগ সংক্রান্ত ইসিজির সাথে রিলেশন করে রোগ নিয়ে কথাবার্তা আমরা পরবর্তী ভিডিওগুলোতে বলবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা টি ওয়েভ সম্পর্কে কথা বলবো। সেটা হলো টি ওয়েভ কীরকম থাকতে পারে। নর্মাল টি ওয়েভ থাকতে পারে, টল টি ওয়েভ থাকতে পারে, টল থাকতে পারে অথবা শর্ট টি ওয়েভ থাকতে পারে। ইনভার্টেড টি ওয়েভও আমরা বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে ইসিজি পেপারে পেয়ে থাকি। তো আমরা দেখি যদি একটু টি ওয়েভ সম্পর্কে কথাবার্তা বলি। নর্মাল টি ওয়েভ এই যে এখানে আমরা দেখতেছি যে এটা হলো আমাদের সাধারণত নর্মাল টি ওয়েভ। এটা আমাদের নর্মাল টি ওয়েভ এটা আমাদের নর্মাল টি ওয়েভ। আশা করি আপনার নর্মালটা বুঝতে পারছেন। এটা হলো আমাদের একটা এরো চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের হচ্ছে নর্মাল টি ওয়েভ। আমরা দেখবো হচ্ছে টল টি ওয়েভ আমরা কখন পাবো। টল টি ওয়েভ পাবো আমরা হাইপার ক্যালিমিয়া পেশেন্টের ক্ষেত্রে, অ্যাকিউট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে আমরা সাধারণত টল টি ওয়েভ পাবো এবং তার ইসিজি ফিগারটা কীরকম হবে আমরা যদি একটু খেয়াল করেন সেটা হলো এখানে tall tented T wave are present in anteroseptal chest lead এর ক্ষেত্রে আমরা সাধারণত আমরা এরকম টল টি ওয়েভ পাবো ST না। এখানে টি ওয়েভ যেটা আছে সেটা হলো আমাদের খুবই ফিগার প্রেজেন্ট টেন্টেড টি ওয়েভ। টল টি ওয়েভের ফিগারটা সাধারণত ইসিজি পেপারে এরকম থাকবে। আমরা যদি একটু সামনের দিকে যাই, শর্ট টি ওয়েভ যদি আমরা একটু কথাবার্তা বলি, শর্ট টি ওয়েভ যেটা হলো আমাদের কোথায় কোথায় পাবো সেটা হলো আমাদের হাইপোক্যালেমিয়াতে পাবো এবং পেরিকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে পাবো, হাইপোথাইরয়েডিজম। এই ইনফেকশনগুলো মনে রাখবেন, আপনাদের বাস্তব জীবনে সবসময় কাজে লাগবে। তো এখানে আমরা শর্ট টি ওয়েভটার ফিগারটা কীরকম পাবো, এই যেরকম পাবো শর্ট টি ওয়েভ। এখানে তো আসলে সাধারণত দেখাই যাচ্ছে না, আর ওয়েভ দেখাই যাচ্ছে না। এবং টি ওয়েভ সম্পর্কে যখন আমরা কথা বলবো হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে ইসিজি পেপারের যে লিডগুলো আছে এটার জিনিস দেখেই বুঝতে পারবেন সেটা হলো আমাদের সকল কিছু প্রায় ডেডলাইনের বরাবরই আছে। আর আপনারা জানেন হাইপোক্যালেমিয়া বা হাইপোক্যালেমিয়া যেটা আছে সেটা পেশেন্ট সাধারণত যদি বেশি পরিমাণে হাইপোক্যালেমিয়া হয়ে যায় তা পেশেন্টটা পর্যন্ত মারা যায়। এবং এখানে যেহেতু আমাদের এই ইসিজিটা সাধারণত বিভিন্ন চার্জের একটা লেনদেনের বিষয়, তো সেই ক্ষেত্রে পটাশিয়াম আয়নের পরিমাণ যদি কমে যায় তো হার্টের অ্যাক্টিভিটির উপর মারাত্মক প্রভাব ফেলে এবং ইসিজিগুলো সাধারণত এরকম ফ্ল্যাট লাইনের দিকে চলে যেতে থাকে। তো এটা হাইপোক্যালেমিয়া দেখে বুঝবেন। আর এখানে সাধারণত স্মল টি ওয়েভ, এখানে টি ওয়েভ নাই বললেই চলে, এখানে টি ওয়েভ নাই বললেই চলে, একদম ছোটো হয়ে গেছে, এখানে তো টি ওয়েভ বোঝাই যাচ্ছে না। তো সেক্ষেত্রে এরকম স্মল পাবেন এবং মাঝে মধ্যে ইউ ওয়েভ খুঁজে পাবেন। ইউ ওয়েভ সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলবো। আবার এখানে কিছু 4টা কন্ডিশন আছে আমাদের বই পুস্তকে দেওয়া আছে। 4টা কন্ডিশন আছে যেখানে হচ্ছে আপনার টি ওয়েভ ইনভার্সন হয় এবং ইসিজি তেমন ভালো ডায়াগনস্টিক থাকে না। টি ওয়েভটায় ইনভার্সন পাওয়া যায় সাধারণত আমাদের 4টা কন্ডিশন। একটা হলো হাইপার ভেন্টিলেশনের ক্ষেত্রে, মাইট্রাল ভালভ প্রোলাপসের ক্ষেত্রে, পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে এবং সাব অ্যারাকনোয়েড হেমোরেজের ক্ষেত্রে আমরা সাধারণত টি ওয়েভটা ইনভার্সন পাই। তো সেখানে আমরা যদি একটু ফিগারটা খেয়াল করি, এটা আসলে ভালো একটা ফিগার আমি খুঁজে পাই নাই। তো তারপরে এখানে একটু খেয়াল করলে আপনি দেখবেন যে এখানে সাধারণত টি ওয়েভটা ইনভার্সন আছে। এখানে টি ওয়েভটা ইনভার্সনটা আমরা খেয়াল করতে হবে। টি ওয়েভটা খেয়াল করতে হবে সাধারণত B2 থেকে B6 এর মধ্যে, অর্থাৎ B2 থেকে যেখানে খেয়াল করেন B2 থেকে B6 এর মাঝ বরাবর আমরা যে 3 বলেন 6, 5 এগুলোর ক্ষেত্রে এই যে আমি এরো চিহ্ন যেটা দিচ্ছি সেটা হলো আমাদের টি ওয়েভ এবং ইনভার্সন পাবেন, উল্টা দিকে পাবেন। এখানে যদি আপনারা খেয়াল করেন তো সেগুলো হচ্ছে আমাদের টি ওয়েভ ইনভার্সন। আর এগুলো পাবেন কোথায় সেটা হলো হাইপার ভেন্টিলেশন, মাইট্রাল ভালভ প্রোলাপস, পালমোনারি এম্বোলিজম, সাবঅ্যারাকনোয়েড হেমোরেজের ক্ষেত্রে আমরা টি ওয়েভটা B2 থেকে B6 যে লিডটা আছে সেখানে আমরা টি ওয়েভ ইনভার্সন পাবো। তো এটা একটু আপনারা ইসিজি পেপার দেখলেই খেয়াল করতে পারবেন। আজকের টপিকের যেটা লাস্ট টপিক সেটা হলো আমাদের ইউ ওয়েভটা সাধারণত নর্মালি ইসিজি পেপারে থাকে না, তবে এটা অ্যাবনর্মাল কন্ডিশনে আমরা থাকতে পারে। তো ইউ ওয়েভটা কি? এটা হলো টি ওয়েভের পরে আরও একটা যদি ডেও আসে তখন তাকে আমরা বলবো ইউ ওয়েভ। আপনারা আশা করি ফিগারটা দেখা যাচ্ছে, এটা হলো একটা ইউ ওয়েভের একটা ফিগার।
এটা কখন পাবো আমরা সাধারণত একটা কন্ডিশনই আমরা প্রমিনেন্ট স্যাররা মানে এটাই শুনতেছে, সেটা হলো হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ইউ ওয়েভ খুঁজে পাবো। টি ওয়েভ থাকে না মাঝে মধ্যে হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে, টি ওয়েভ বা এই যে কিউআরএস কমপ্লেক্স যেটা থাকে এগুলো থাকে না, থাকলেও ইউ ওয়েভটা মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায়। তো এই যে একটা ফিগার যদি আমরা নেই, সেটা হলো আমরা যদি দেখি যে এখানে প্রমিনেন্ট ইউএফ দেওয়া আছে এবং এটা ভালো দেখা যাবে B2 লিড যেটা আছে সেখানে আমি এই যে গোল করে যেটা দিচ্ছি সেটা একটু খেয়াল করেন। এই যে এখানে এখানে ইউএফটা একটু খেয়াল করেন। এখানে ইউএফ যেটা, এখানে তো আমরা কিউআরএস কমপ্লেক্স হলো এটা টি ওয়েভ এবং এটা হচ্ছে আমাদের ইউএফ। হ্যাঁ, আমাদের ইউএফ এগুলো হচ্ছে আমাদের ইউএফ। অর্থাৎ এখানে লিডগুলোতে ইসিজি অন্যান্য অনেক, এই ডিজিজটা হচ্ছে আমাদের ডিজিজের ক্ষেত্রে অন্য অনেক কিছু চেঞ্জ থাকবে। আমরা এখানে ইউএফটা শুধু দেখার চেষ্টা করছি। B2 ক্ষেত্রে আমরা সাধারণত ইউএফটা ভালো বুঝতে পারি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টি ওয়েভ যেটা ছিল সেটা ইনভার্টেড পাওয়া গেছে এবং ইউএফটা আমাদের এখানে প্রমিনেন্ট। তো এ হলো আমাদের ইউএফ সম্পর্কে কথাবার্তা। আর যদি ইনভার্টেড ইউএফ খুঁজে পাই তাহলে আমাদের বুঝতে হবে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, হাইপার টেনশন আছে, বালবুলার রিগারজিটেশন আছে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আছে। এই ক্ষেত্রে আমাদের ইউএফ যেগুলো আছে সেগুলো আমাদের ইনভার্টেড পাবো। তো এ হলো আজকে আমাদের ইসিজি ক্লাস। ইসিজি সম্পর্কে আজকে এই পর্যন্ত পড়াশোনা। আমি জানি এই ক্লাসটা আসলে একটু অনেক বড় হয়েছে, কিন্তু অনেক ইনফরমেশন বা তথ্যবহুল এবং হচ্ছে আপনারা অনেকগুলো ইসিজি পেপার দেখতে পাচ্ছেন। এত সংক্ষিপ্ত ক্লাসে এতগুলো ইসিজি পেপার কোনো ক্লাসে আপনি খুঁজে পাবেন না। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা ওয়েব সম্পর্কে, প্রত্যেকটা ইন্টারভাল সম্পর্কে, কমপ্লেক্স সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো এবং প্রত্যেকটা ডিজিজ ওয়াইজ আমরা ইসিজি পেপারে আমরা কোন কোন ডিজিজে ইসিজিতে কী কী পরিবর্তন পাবো সেই সম্পর্কে কথা বলবো। এবং পরবর্তী ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ একটা ইসিজি কীভাবে রিড করতে হয়, পূর্ণাঙ্গ একটা ইসিজি এখানে কয়টা সাইন সিমটম বা কী কী ওয়েভ কী কমপ্লেক্স, একটা ইসিজির মধ্যে কতগুলো পরিবর্তন থাকতে পারে সেই সংক্রান্ত আমরা ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।